প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন জান্নাত নুসরাত। পর্ব সংখ্যা 3। কিছুক্ষণ আগের পরিষ্কার আকাশ এখন কালো মেঘের আধারে ঢেকে গেছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মেঘের গর্জন ভেসে আসছে আকাশ থেকে। ক্রিং ক্রিং শব্দ তুলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে রিকশা, সাইকেল। হঠাৎ হঠাৎ মাটি বহনকারী ট্রাক উচ্চ শব্দে হর্ন বাজিয়ে তীব্র গতিতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। বৃষ্টির পানিতে স্যাঁতসেঁতে হয়ে যাওয়া রাস্তার কাদামাটি ট্রাকের চাকার গতিতে ছিটকে এসে পড়ছে সৈয়দ বাড়ির ঘিরে রাখা গেটে। বারান্দায় দাঁড়িয়ে উদাস চোখে তাকিয়ে এসব লক্ষ্য করছিল ইশরাত। সে যতটুকু বুঝতে পারছে, আজ সে, বাবা, বোন আর মা এই বাড়ি ছেড়ে চলে যাবে আজীবনের জন্য। উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে মেয়েলি মুখটা কাদো কাদো হয়ে গেল। তারপর হঠাৎ মুখে হাতের তালু চেপে ধরে ডুকরে কেঁদে ওঠে। বড় বাবা করা অপমান বারবার চোখের সামনে ভাসতে লাগে ছোট্ট মেয়েটার মুখে হাত চেপে রেখে কান্না থামায়। চোখের সামনে ভেসে ওঠা অপ্রার্থিব দৃশ্যটা মনে করে মুখ শক্ত করে নেয়। সে মনে করতে চায় না এই দৃশ্য, তবুও মনে পড়ে যায়। চোখের সামনে ধীরে ধীরে ভাসে আজ সকালে পাঠাগারে বসে মাথা চাপড়ে আহাজারি করা বাবার কান্না। ভাইয়ের কথা মানতে বাড়ি ছেড়ে দিতে রাজি হলেও মনে মনে ঠিক আশা নিয়ে বসেছিলেন ভাই আজ মানিয়ে নেবে। কিন্তু তিনি আবার হতাশ হলেন যখন দেখলেন আজ ভাইয়ের রুম থেকে নামাজ পড়ার কোনো শব্দ আসছে না। তার এই আহাজারি দাঁড়িয়ে নীরবে দেখছিল ইশরাত। বাবার সামনে যায়নি, বাবা হয়তো তাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়বেন এই অবস্থায়। ইশরাতের মনে হলো আবারও গলার কাছে কিছু দলা পাকাচ্ছে। বিরক্ত হয়ে চোখ চেপে ধরতেই হেঁচকি উঠল। তারপর এক ফোঁটা পানি আবার গড়িয়ে পড়ল শুভ্র গাল বেয়ে। নিজের বাবাকে নিয়ে এত চিন্তায় ছিল যে সামনে এসে কখন জাইন দাঁড়িয়েছে তা খেয়াল করেনি। জাইন নীরবে দাঁড়িয়ে ইশরাতের এক একটা পদক্ষেপ লক্ষ্য করল। সান্ত্বনা দেওয়ার তাগিদে হাত বাড়িয়ে মেয়েটার মেয়েলি মসৃণ নরম চুলগুলো স্পর্শ করল। মাথা মুলায়েম হাতের স্পর্শ পেয়ে ইশরাত চোখ তুলে তাকায় ওপরের দিকে। জাইনও তাকিয়েছিল মেয়েটার দিকে। স্বল্প সময়ে দুজনের চোখাচোখি হলো। অতঃপর জাইন নিজেই চোখ ফিরিয়ে নেয়। ইশরাতের মাথার উপর তার হাত তখনও স্থির রাখা। নিজের গভীরতা একপাশে ফেলে দেশে আসার পর এই প্রথম ইশরাতকে একটা কথা বলতে নিল সে, তাও নিদারুণ অস্বস্তি নিয়ে। নিজের থেকে 6 বছরের ছোট মেয়েটাকে তুই বলে সম্বোধন করতে পারল না, কারণ এর আগে সে ইশরাতের সাথে কথা বলার ইচ্ছে পোষণ না করায় ইশরাতও কোনো রকম কথা বলেনি। খাবার টেবিলে বা সিঁড়ি দিয়ে উপরে নিচে নামার সময় শুধু চোখাচোখি হয়েছিল তাদের, কোনো প্রকার বাক্য আলাপ বিনিময় হয়নি। তাই এবার সান্ত্বনা বানিয়ে দিতে আসা 14 বছর বয়সী ব্যক্তিত্ব সম্পন্ন ম্যাচিওর জাইন কোনো সম্বোধন খুঁজে পেল না। ঠোঁট চেপে দাঁড়িয়ে থেকে নিচু গলায় নম্রতার সহিত বলল, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আব্বু আবার আপনাদের এবারই ফিরিয়ে নিয়ে আসবে। ইশরাত কথাটা শোনার সাথে সাথে চোখ তুলে ওপরে তাকালো। বিস্ময় নিয়ে চেয়ে রইল গোল গোল চোখে। ইশরাতকে বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে জাইন আবার বলে, আপনি কান্না করবেন না, আপনাকে কান্না করতে দেখলে আমার ভীষণ খারাপ লাগে। জাইনের ভীষণ খারাপ লাগা কথাটি শুনে ইশরাত আবার পেটে এক হাত দিয়ে চেপে ধরে হেসে উঠল। ইশরাতকে খিলখিল করে হাসতে দেখে জাইন লজ্জা পায়। ঠোঁট চেপে নিজের লজ্জা সংবরণ করার চেষ্টা করলো ছেলেটা। হলো না। কিশোরের শুভ্র গাল নিমেষেই লাল হয়ে গেল। ইশরাত অবাক চোখে তাকিয়ে নিজের গালে 2 হাত চেপে ধরে বলতে লাগলো, এই আপনি লজ্জা পাচ্ছেন? হায় আল্লাহ, আপনার গাল লাল হয়ে গেছে। আরে আরে, মেয়েদের মতো করছেন কেন আপনি? ইশরাতকে মজা নিতে দেখে জাইন দ্রুত পায়ে পেছন ঘুরল এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। তখনও তার কানে আসছে মেয়েলি হাসির শব্দ। জাইন বড় বড় পা ফেলে এগিয়ে যেতে যেতে একবার পিছু ঘুরল ইশরাতকে দেখার জন্য। আর তখনই বুক ধুকধুক শব্দ তুলে বারান্দায় দাঁড়িয়ে থাকা হাসতে থাকা মেয়েটির কাছে আটকালো কিশোরের হৃদয়। কিশোর মনোমুগ্ধের নেই ধ্যান জ্ঞান খুইয়ে মৃদু গলায় বিড়বিড় করে আওড়ালো, আপনার হাসি মারাত্মক সুন্দর ইশরাত। আপনার এই ঋণঋণে হাসির শব্দ যে কারো বিনাশ ডেকে আনতে সক্ষম। সেই দিনই তারা বাড়ি থেকে বের হয়ে এসেছিল। তারপর ওই বাড়িতে কি হয়েছে কেউ বলতে পারে না তারা।
সেই বিষয়ে সকলেই অজ্ঞ। বাড়ি থেকে বের হয়ে তারা উঠেছিল একটা 3 রুমের ছোট্ট বাসায়। সেই বাসায় প্রবেশ করার সাথে সাথে নাসির সাহেব স্পষ্ট বলে দিলেন বিয়েটাকে ভুলে যেতে। ওইটা একটা পুতুল খেলার মতো খেলা ছিল। সেই দিনের পর কেউই বিয়ে বিষয়ক কোনো কথা তোলেন না নাসির সাহেবের সামনে। ধীরে ধীরে সময় গড়ালো। একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, এরকম করে 12 বছর গড়ালো। এই 12 বছরে কেউ বিয়ে বিষয়ক প্রশ্ন তোলেনি নাসির সাহেবের সামনে। কেউই সুতোয় বাঁধা ছেলে মেয়েগুলোর বড় হতে লাগলো। যোজন যোজন দূরত্ব তৈরি হলো তাদের মধ্যে। সময়ের বিবর্তনের ছাপ পড়ল তাদের মস্তিষ্কে। কয়েক বছর আগে নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল তাদের কাছে। এক প্রকার ভুলতে বসলো নিজেদের জীবনের অতি গুরুত্বপূর্ণ কিছু কথা। আর তখন ওই ছোট্ট মেয়েটার হাতে লাগলো গোলাপি রঙের একটি ডায়েরি। মেয়েটার দাদার ডায়েরি, যে ডায়েরিটা সবসময় বাবা লুকিয়ে রাখতো তার আর ইসরাতের কাছ থেকে। সেই ডায়েরির প্রতি এক অজানা কৌতূহল জাগলো মেয়েটার। বাবার অগোচরে একদিন সেই ডায়েরি পড়তে শুরু করলো মেয়েটা। তার ডায়েরি পড়ে সেখান থেকে উদ্বোধন ঘটল বড় এক রহস্যের। আর সেই রহস্যের উদ্ঘাটনের ফলে ছোট মেয়েটা যে এই 12 বছর বয়সে সে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। সে ভাবতেও পারেনি এই ডায়েরির ভেতর এত বড় রহস্য চাপা দেওয়া রয়েছে। নিজের ভাবনার থেকে বড় কিছু বের হয়ে আসতে দেখে মেয়েটা কিছুক্ষণের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সেখান থেকে মেয়েটা জানতে পারলো কিছু ধুলো পড়ে যাওয়া অনেক বছর আগের ঘটনা, যা মস্তিষ্ক থেকে বের হয়ে গিয়েছিল, যার ওপর পড়েছিল মোটা এক ধুলোর আস্তরণ। আর সেই আস্তরণ এভাবে আজ সরে যেতেই সে নিজ জায়গা থেকে নড়তে ভুলে গেল। এত বছর ধরে মনের ভিতর জমা হওয়া এক একটা প্রশ্নের উত্তর সেকেন্ডের ভিতর পরিষ্কার হয়ে গেল তার কাছে। এই জন্য তারা দাদার সাথে তাদের বাড়ি থাকে না? এই জন্যই বাবার ব্যবসা আলাদা? বড় বাবার সাথে তাদের কোনো সম্পর্ক নেই? নিজের ভিতরে ভিতরে জমা হওয়া হাজারো প্রশ্ন কেন এর উত্তর ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল। আর এই জন্য তার বিটকেল বাপ এতদিন ধরে তাকে এই ডায়েরির আশেপাশে আসতে দেয়নি, নিজের ভাইয়ের কুকীর্তি সে জেনে যাবে বলে। যুবতী হয়ে যাওয়া মেয়েটার মনে আরেকটা প্রশ্ন জাগলো, ইশরাত এই সম্পর্কে কি জানে, নাকি সব ভুলে গিয়েছে? সব কিছু এখন তাকে বের করতে হবে। নিজ মনে বিড়বিড় করে আওড়ালো, লেগে যা মেয়ে, লেগে যা, নতুন আরেকটা কেস। মনে হচ্ছে এবারের কেসটা দারুণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেস সলভ করার আগে নাসির সাহেবকে একটু বাজিয়ে নেওয়া যায়, দেখি আর কি কি লুকিয়েছেন আমার গুণধর আব্বাজান আমার কাছ থেকে। ইশরাত কান বাড়ালো ছেলেটা কি বলছে শোনার আশায়। দূর থেকে দেখলো ছেলেটা মুখ নাড়াচ্ছে আর কিছু বিড়বিড় করছে। ইশরাতকে এক পা করে এগিয়ে আসে ছেলেটার কাছে। হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করে ছেলেটাকে। নেই, কোনো অস্তিত্ব নেই। ইশরাতের চোখের সামনে থেকে ছেলেটার শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কালো ছাই হয়ে হাওয়ায় উড়ে যায়। বাচ্চা মেয়েটির সামনে হেঁটে গেল ছাইগুলো ছোঁয়ার আশায়। তখনই কানে আসলো পিছন থেকে কারোর কান্না। অতঃপর আরেকটা বাচ্চার কণ্ঠ ভেসে আসলো, ইশরাত, আব্বা তোমাকে ডাকছে, তাড়াতাড়ি আসো। পরপর ধূপ করে শব্দ হতেই ইশরাত আবার সামনে ফিরল। দেখলো সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ছে একটা 6 বছরের বাচ্চা। বাচ্চাটি কান্না করছে না, কপাল চেপে ধরে বসে আছে সিঁড়ির শেষ প্রান্তে। কপাল থেকে হাত সরাতেই ইশরাতের চোখ বড় বড় হয়ে গেল। মুখ থেকে বের হয়ে আসলো রক্ত। 6 বছরের বাচ্চা মেয়েটির রক্তের দিকে তাকিয়ে হেসে উঠল। রক্ত, সিঁড়ি, বাচ্চা, দূর থেকে দৌড়ে আসা নাজমিন বেগম, চিৎকারের শব্দ, ধীরে ধীরে সব অন্ধকারে হারিয়ে গেল। শুধু ভেসে আসলো তীক্ষ্ণ কান বেদ করে দেওয়ার মতো কান্নার শব্দ। এক লাফে ঘুম থেকে উঠে বসলো ইশরাত। শরীর ঘেমে গিয়েছে তার। যখন বুঝলো আবার সেই স্বপ্ন দেখেছে তখন দীর্ঘশ্বাস ফেলল। বিছানার কাছে রাখা টেবিলের উপর থেকে পানির জগ নিয়ে পানি ঢাললো গ্লাসে। জগ তার নির্দিষ্ট জায়গায় রেখে দিয়ে গ্লাসে নেওয়া পানি এক ঢুকে খেয়ে ফেলল। পানি পান করে কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল পা নামিয়ে মেঝেতে। বুকে এখনও ধুকপুক করছে তার। এই স্বপ্নকে ইশরাত ভয় করে। যখনই এই স্বপ্ন সে দেখে তখনই শরীর অস্বাভাবিকভাবে ঘেমে যায়, হাত পায়ে কাঁপুনি ওঠে। চোখ বন্ধ করে বুকের বাঁ পাশ দিয়ে হাত দিয়ে চেপে ধরে শ্বাস ফেলল মেয়েটা।
এতক্ষণে খেয়াল করলো কারেন্ট নেই। মুখের মধ্যে জমা হওয়া শ্বেত জলগুলা কবজিতে ভালো করে মুছে নিয়ে উঠে দাঁড়ালো। রুমের ভেতর আষ্টে আষ্টে গন্ধ হচ্ছে। ধীর পায়ে এগিয়ে গেল জানালার কাছে। থাই গ্লাস হওয়ার ধরুন লক খুললেই এক পাশে ধাক্কা দিতেই সুরসুর করে খুলে গেল পুরো জানালা। জানালা খুলে যেতেই খোলা জানালার ভিতর দমকা হাওয়া এসে প্রবেশ করলো। সামান্য প্রাকৃতিক এই বাতাসে শরীর ঠান্ডা হয়ে গেল ইশরাতের। থাই গ্লাসের সামনে দাঁড়িয়ে থাকলো অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত না শরীরের অস্বাভাবিক কাঁপুনি আর ধুকপুক না কমে। ইশরাতের রুমের জানালা রাস্তামুখী হয়, জানালার কাছে দাঁড়ালে সোজা রাস্তা স্পষ্ট দেখা যায়। নির্বিশেষে দৃষ্টিতে ইশরাত তাকিয়ে রইল রাস্তার দিকে। হঠাৎ হঠাৎ চলাচল করা বড় বড় গাড়ির দিকে চোখ বোলালো। তারপর চোখ ফিরিয়ে এনে রাখলো গোলাকার চাঁদে। আজ পূর্ণ চন্দ্রিমা। চাঁদের আলোয় পথঘাট সব কিছু পরিষ্কার হয়ে আছে। তখনও বাহির থেকে বয়ে আসছে দমকা হাওয়ায় টুপ টুপ শব্দ তুলে। বৃষ্টি শুরু হতেই ইশরাত নিজের হোশে ফিরে আসলো। জানালার গ্লাস লাগালো না, সাদা রঙের সিল্কের পর্দা টেনে দিল জানালার সামনে। বাতাসের সাথে উড়ে আসা মেঘের ছটা এসে ভিজিয়ে দিয়ে গেল কালো রঙের খাঁজকাটা টাইলস। ইশরাত ভিজতে দিল টাইলস। আজ সারা রাত তার পার হবে এইভাবে নির্ঘুম। এই স্বপ্নের কারণে 2 বছরে 200 দিনের বেশি রাত তাকে নির্ঘুম কাটাতে হয়। আর আজও তাই হবে। ইশরাত বিছানায় শোয়ার আগে একবার মেঝেতে গড়াগড়ি খেয়ে ঘুমানো নুসরাতের দিকে তাকালো। শ্যামলা বর্ণের মেয়েটা একপাশে কাঁচুমাচু হয়ে শুয়ে আছে। ঘুমের মধ্যে আবুল তাবুল বকছে আর গালি দিচ্ছে ইরহামকে। শব্দ করে লম্বা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল ইশরাত। চাতক পাখির নিয়ে চেয়ে চেয়ে সারা রাত কাটালো মেয়েটা। আগামীকাল সকালে দেখা যাবে। চোখের নিচে পড়েছে তার গাঢ় মোটা কালো আস্তরণ। একেবারে ফজরের আজানের পর 2 চোখ বুঝল সে। ঘুম পাখি এসে ধরা দিল নির্ঘুম রাত্রি যাপন করা মেয়েটার চোখে। প্যারিসের 7ম অ্যারন্ডিসমেন্ট উচ্চবিত্ত একটি শহর, যেখানে বড় বড় দালান এবং ঐতিহাসিক ভার্সিটিগুলো গড়ে উঠেছে। বিখ্যাত ভার্সিটিগুলোর মধ্যে একটা হলো দ্য আমেরিকান ইউনিভার্সিটি অফ প্যারিস। দ্য আমেরিকান ইউনিভার্সিটি অফ প্যারিসে আজ ছাত্রছাত্রীর সমাগমে মোমো করছে। ভার্সিটিতে আজ সকল বিভাগের স্টুডেন্ট উপস্থিত থাকার কারণে হাঁটতে গিয়ে বারবার ধাক্কা লাগছে একে অপরের সাথে। ধাক্কা লাগাতে কেউ কারো দিকে ফিরে তাকাচ্ছে না বা সরিও বলছে না। সবাই নির্লিপ্ত ভঙ্গিতে পা বাড়াচ্ছে নিজ নিজ ভবনের উদ্দেশ্যে। যারা এবছর পিএইচডি করেছে তারা আজ তাদের গবেষণাপত্র নিয়ে ভার্সিটিতে উপস্থিত হয়েছে। ফারহান ও তাদের একজন চৌড়া কাঁধ বিশিষ্ট সুঠাম দেহের 25 বছর বয়সী পুরুষটি নিজের ঘুম ফেলে আজ হাজির হয়েছে ভার্সিটিতে। পরনে তার আকাশি রঙের শার্ট আর কালো ফর্মাল প্যান্ট। ক্যাম্পাসে হাঁটতে গিয়ে অনেক বাহুর সাথে বাহুর ধাক্কা লাগলো। সেদিকে সে ভ্রুক্ষেপ করল না, নিস্পৃহ ভঙ্গিতে এগিয়ে গেল নিজের ভবনের দিকে। সচরাচর হাঁটতে গেলে এসব ধাক্কা লাগে, তাই এটা এত আমলে নেওয়ার বিষয় না। নিজ ভবনে পৌঁছানোর পর সিঁড়ি বেয়ে ধীর পায়ে উঠতে লাগলো ছেলেটি। উস্কো খুস্কো চুলগুলো হাত দিয়ে ভালো করে পিছনের দিকে ব্যাক ব্রাশ করে এগিয়ে যেতে লাগলো নিজের গন্তব্যের দিকে। হাঁটতে হাঁটতে হাতে থাকা কালো ডায়ালের ভিতরে সাদা পাথরে কাজ করা রোলেক্স সাবমেরিনার 2 টোনের ঘড়িটি চোখের সামনে তুলে ধরল আরশ। সময়ে চোখ বুলিয়ে নিয়ে পায়ের গতি বাড়িয়ে এগিয়ে গেল নিজের ক্লাসরুমের দিকে। ক্লাসের ভিতর পা রাখার আগেই কানে ভেসে আসলো পিছ থেকে মাহাদির গলার স্বর। উচ্চস্বরে বারবার ডাকছে আরশ বলে। আরশ পিছু ফিরল না, মাহাদির ডাকেরও কোনো জবাব দিল না। কিছু সেকেন্ডের জন্য নিজ জায়গায় সোজা স্থির দাঁড়িয়ে থেকে কালো বুট জুতো পরা পা বাড়িয়ে ক্লাসরুমে প্রবেশ করলো। পরপর এদিক সেদিক কোনো দিক চোখ না বুলিয়ে নিজস্ব গতিতে এগিয়ে গিয়ে বসে গেল মাঝের এক সিটে। মাহাদি তখনও তাকে ডেকে চলেছে। হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো আরশের সিটের সামনে। হাঁটুতে 2 হাত দিয়ে চেপে ধরে শ্বাস নিতে লাগলো। আরশ নড়চড়হীন, নিষ্প্রভ পুরুষালী চোখে তাকিয়ে থেকে সব কিছু লক্ষ্য করলো। মাহাদি জিরিয়ে নিয়ে ছোকা থেকে উঠে দাঁড়ালো। আরশের দিকে রাগী চোখে তাকিয়ে থেকে হিস করে শুধায়, তুই এমন কেন? আরশ নির্লিপ্ত, তার মধ্যে কোনো উদ্বেগ নেই। প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না।
নিজের নিস্পৃহ দৃষ্টে হাতের স্টেইনলেস স্টিলের বেল্টের ঘড়ির উপর ফিরিয়ে নিয়ে আসলো। ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করলো আরও 5 সেকেন্ড অতিবাহিত হওয়ার। 5 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর ধীরে ধীরে বলে, কারণ আমি এমন। মাহাদি হতাশ হয়ে পড়ল। চোখ উল্টে শব্দ করে বসে গেল আরসের কাছ ঘেঁষে। দুহাত আরসের গলার সামনে নিয়ে এসে গলা চেপে ধরার মতো করে বলল, তোকে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছা হয় শালা। আরস কথা বলে না। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর চট করে মাহাদির দিকে ফিরে তাকায়। জিজ্ঞেস করে, তোর একটা বোন আছে তাই না? মাহাদি অবাক হয় আরসের বোন বিষয়ক প্রশ্নে। ব্রু কুচকে মাথা নাড়ায় হ্যাঁ ভঙ্গিতে, যার মানে তার বোন আছে। মাহাদি অনীহা নিয়ে বলে ওঠে, এমন অভিনয় করছিস মনে হচ্ছে জানিসই না। আরস 2 হাত ঘাড়ের পিছনে নিয়ে মটমট করে শব্দ তুলে, কাঁধ এদিক সেদিক ঘোরায়, মাথা কাত করে বলে, শালা বলবি না আমায়, তোর বোনের সাথে বিয়ে দিবি? দিলে বল, তাহলে শালা বলা গ্রান্টেড। মাহাদি আরসের 2 হাত দিয়ে চেপে ধরে গলা, কপাল কুচকে নিচু কণ্ঠে স্পষ্ট বাংলা ভাষায় বলে, তোর মতো লম্পটের সাথে আমার বোনের বিয়ে আমি দিব না। তুই বউ থাকতে আরেক বিয়ে করার স্বপ্ন দেখিস শালা সাইকো? তোর বাপ আমার বাপরে কি জাদু করছে যে তোর মতো এক বিয়াইত্তা পোলার লগে আমার নিষ্পাপ বোনটারে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমার বাপ। আমি বলে দিচ্ছি, তোর সাথে আমি আমার বোনকে বিয়ে দিব না। আরস চোখ ওল্টায়, গলা নিচু করে মাহাদির কথার উত্তর দেয়, ডিভোর্স হয়ে গেছে। আর গলা ছাড়, ঘামের গন্ধ আসছে, ছ্যাঃ কি দুর্গন্ধ। মাহাদি ছেড়ে দিল না। আরও কিছুক্ষণ আরসকে চেপে ধরে রাখলো নিজের হাতের নিচে। যখন সময় আসলো প্রফেসর আসার, তখন গিয়ে আরসকে ছেড়ে দিল। ব্যথিত নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, সত্যিই ডিভোর্স হয়ে গেছে? আরস বিরক্ত হয় মাহাদির প্রশ্নে, কপালে ভাঁজ ফেলে মাথা ঘুরিয়ে তার দিকে তাকায়। সামনের দাঁত ভেঙে বের করে বিচ্ছিরি হেসে বলে, না আমি মজা করছি, হাহা। মাহাদি আরসের মুখ চেপে ধরে হাতের তালু দিয়ে, মাথা দূরে সরিয়ে রেখে বলল, না আর হাসতে হবে না, আপনার এই উপরের পাটির দাঁতগুলো ভিতরে ঢোকান, ভয়ঙ্কর লাগছে আপনাকে। আরস বিরক্তির শ্বাস ফেলে মাথা এলিয়ে দেয় সামনের দিকে। হাতের ঘড়িতে তাকিয়ে দেখে প্রফেসর আসার 2 মিনিট এখনও বাকি। আরাম করে শুয়ে পড়তেই কানে ভেসে আসে মোটা গলার ফার্সি ভাষায় কর্কশ্বরে কেউ বলছে, এটা কি আপনার ঘুমানোর জায়গা চয়ার্ড আরজ? আরস নাক কুচকে ফেলল। তার এত সুন্দর বংশ পদবীর এই লোক মাইরি পাপ করে দিল। ইচ্ছা করলো লোকটার চুল চেপে ধরে মুখের সামনে অংশ দিয়ে দেয়ালে 2টো বাড়ি দিতে, তারপর বলতে, এটা চয়ার্ড না গাধা, ওইটা সয়দ হবে। গালিগুলো গলার নিচে সংবরণ করে উঠে দাঁড়ালো আরস। আরসকে ঝিমিয়ে ঝিমিয়ে দাঁড়াতে দেখে প্রফেসর রাগান্বিত হলেন। কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন, রাতে ঘুমাওনি? আরস কিছু বলার আগেই তার মুখের কথা কেড়ে নিল মাহাদি। দাঁত বের করে হেসে গলার স্বর বাড়িয়ে প্রফেসরের কথার উত্তর দেয় সে, স্যার নতুন নতুন ডিভোর্স হয়েছে বেচারার, তাই রাতে ভাবির চিন্তায় ঘুমাতে পারে না। প্রফেসর এক ভ্রু বাঁকিয়ে মাহাদির দিকে তাকান। আরসের জন্য যতটুকু ব্যথিত হলেন তার থেকে দ্বিগুণ রাগ প্রকাশ করে তিনি বলেন, এই মারি কান উঠে দাঁড়াও। প্রফেসরের বলা আদেশের সহিত কথাটা কানে যেতেই মাহাদি কাচুমাচু ভঙ্গিতে উঠে দাঁড়ায়। আবার বিরক্ত হয় নিজের নামের এই অপমান দেখে। রাগী কণ্ঠে বীরপনা দেখিয়ে স্যারের উদ্দেশ্যে মাহাদি ফরাসি ভাষায় বলে, স্যার মারি না বলে আগডুম বাগডুম ঘোড়ার ডুম বলে দিলেই তো পারেন। কথাটা শুনে পুরো রুম হাসির দমকে কেঁপে উঠল। প্রফেসর রাগী চোখে মাহাদির দিকে তাকিয়ে ধমকে উঠলেন, হাত দিয়ে বসার মতো ইশারা করলেন। পারলে তিনি চোখ দিয়ে ঝলসে দিতেন মাহাদিকে, শুধু পারছেন না বলে। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি আরসের দিকে তাকান। ব্যথিত নয়নে তাকিয়ে জিজ্ঞেস করেন, আপনাদের ডিভোর্স হওয়ার কারণ বলতে পারবেন? আপনি যদি কিছু মনে না করেন। আরস নির্লিপ্ত, চোখ মুখ তার স্বাভাবিক। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে কালো মণিবিশিষ্ট বড় বড় পাপড়িগুলো একবার আশেপাশে ঘোরায়। সবাই তাকিয়ে আছে তার দিকে উত্তর পাওয়ার আশায়। আরস নিজের কপাল কিছুটা কুঞ্চিত করে বলল, তেমন কিছু না, বউকে অতিরিক্ত আদর দেওয়ার কারণে ডিভোর্স দিয়ে দিয়েছে। প্রফেসর বিশ্বাস করে নিলেন আরসের কথা। আরস তখনও সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কথা বলার স্টাইল দেখে যে কেউ ধরে নেবে যে এই ছেলে একটা মিথ্যা কথা বলতে পারে না।
মিথ্যা কথা কি এই ছেলে জানেই না, কিন্তু মাত্র সবার সামনে দাঁড়িয়ে সিরিয়াস ভঙ্গিতে বলা এক একটা কথা মিথ্যা তা মাহাদি জানে। প্রফেসর আগ্রহ পেলেন আরশের কথায়, দুঃখী চোখে তাকিয়ে বললেন, আপনি কি আর কাউকে ভালোবাসতে পারবেন? আরশ দুহাত বুকে আড়াআড়ি বাঁধে, ঠোঁট টিপে একটু হাসে, ফের আবার বলে, অবশ্যই, পারবো না কেন? আমার মনে এখনও অনেক ভালোবাসা আছে, যে চাইবে তাকেই দিতে পারি। এমন কেউ কি আছে যাকে আপনি ভালোবাসা দিতে চান? আরশ এবার একটু দুটানায় পড়ল। সত্যি তো, এমন কেউ কি আছে? কিছুক্ষণ নীরব সময় অতিবাহিত হওয়ার পর দীর্ঘশ্বাস ফেলে বলে, না, নেই। প্রফেসর আর প্রশ্ন করল না। সবার কাছ থেকে থিসিসগুলো জমা নিয়ে চলে যান নিজ কক্ষের উদ্দেশ্যে। প্রফেসর চলে যেতেই আরশ ব্যাগ কাঁধের উপর তুলে নেয়। মাহাদির সাথে পা মিলিয়ে ক্যাম্পাসে আসতেই এক ঝাঁক মেয়েদের দল এসে তাকে ঘিরে ধরে। শুভ্রবর্ণের মেয়েলি ঠোঁটে হাসি জ্বলিয়ে আরশকে জিজ্ঞেস করে, আজ 12 বছর পূর্ণ হয়েছে তাই না? আরশ মেকি হাসে, মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। মাহাদি অবাক চোখে তাকায় ফ্লোরা নামক মেয়েটির দিকে। এ জানলো কিভাবে? এত ডিপ কাহিনী। হাঁ করে একবার তাকায় ফ্লোরার দিকে, একবার তাকায় আরশের দিকে। ফ্লোরা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরশের দিকে। আরশ তাকায় না তার দিকে। সে দূরে তাকানো একটা ছেলের হাতের গিটার লক্ষ্য করে সেদিকে তাকিয়ে আছে। ফ্লোরা নিজের দৃষ্টি স্থির রেখে অভিমানী গলায় জিজ্ঞেস করে, আরশ, 12 বছর পার হয়ে গেছে, সেই মেয়েকে তুমি কি এখনও ভোলোনি? আরশ নিজের দৃষ্টি তখনও পাইন গাছের নিচে দাঁড়িয়ে গিটার বাজানো ছেলেটার দিকে স্থির রাখে। ওদিকে তাকিয়ে উত্তর করে, নিজের শ্বাস নেওয়ার মাধ্যমকে কি কেউ ভুলে যেতে পারে? আরশ আর বাক্য বিনিময় করে না, বড় বড় পা ফেলে এগিয়ে যায় পাইন গাছের নিচে। ছেলেটার সাথে ফরাসি ভাষায় কিছু আলাপ সেরে হাতে তুলে নেয় গিটার। পাইন গাছের সামনে রাখা ছোট কাঠের বেঞ্চে বসে এক পায়ে রাখে নিজের কাঁধের ব্যাগ। গিটার না নিয়ে আসায় নিজের প্রতি আজ সে কিছুটা বিরক্ত। এই নিরিবিলি মধ্যাহ্নে পাইন গাছের নিচে বসে তার ইচ্ছে করছে বিরহের গান গাইতে। কারণটা সে জানে না, ইচ্ছে করছে তাই গাইবে। কার জন্য গাইবে সেটাও সে জানে না, কিন্তু হৃদয়ের অন্তঃস্থল থেকে বারবার গানটা ভেসে আসছে। বারংবার কানের মধ্যে ভেসে উঠছে গানের লাইনগুলো। আরশ নিজেকে আর ধরে রাখতে পারল না, গিটারের তালে আঙুল চালায়, গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নেয়, গম্ভীর গলায় চোখ বন্ধ করে গেয়ে ওঠে, তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দেবী তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে। মাহাদি আরশের এই গানের মর্মার্থ জানে, কার উদ্দেশ্যে গাওয়া সেটাও জানে, কিন্তু সামনে বসা ছেলেটা শুধু দায়িত্ব বলে এড়িয়ে যাচ্ছে নিজের ভিতরে কথাগুলো। আসলে কি শুধু দায়িত্ব, নাকি এই 12 বছরে না দেখে না জেনে মনের ভিতর লালন করা মেয়েটা দায়িত্বের থেকে বের হয়ে আরও বেশি কিছু জুড়ে নিয়েছে আরশের? আরশ কি তা জানে? সে এসবের কিছুই জানে না। নিজের ভিতরে হওয়া দোলাচালের কোনো কিছু টের পাচ্ছে না সে। কিন্তু মেয়েটা শত মাইল দূরে থেকেও ধীরে ধীরে নিজের দখল আধিপত্য দ্বারা গ্রাস করে নিচ্ছে আরশকে। মাহাদি এ সকল অতর্কিত চিন্তার ব্যাঘাত ঘটল আরশের গম্ভীর কণ্ঠে দ্বিতীয়বার নেই গাওয়া গানের প্রতিটা শব্দ। প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ, তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। সিটি হসপিটালের বাহিরে উচ্চ শব্দ তুলে একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো। অ্যাম্বুলেন্সের পিছনে দরজা খুলে বের হয়ে আসলেন একজন ভদ্র মহিলা। কোলে তার 3 বছরের শিশু। বাচ্চাটাকে কুলে নিয়ে কখন থেকে কেঁদে চলেছেন তিনি। বাচ্চাটাকে হাত লাগাতে দিচ্ছেন না কাউকে। তিনি ডাক্তার ছাড়া আর কাউকে তার বাচ্চা স্পর্শ করতে দিবেন না। গাড়ি থামতেই ভদ্রমহিলা এক প্রকার ঝড়ের গতিতে দৌড়ে বাচ্চাটাকে নিয়ে হসপিটালের ভিতরে ঢুকলেন। ভদ্রমহিলার দিকে তাকিয়ে নাক কুচকে অ্যাম্বুলেন্সের সামনে দরজা খুলিয়ে বের হয়ে আসলো লম্বা, উঁচু, মোটা, চওড়া কাঁধ বিশিষ্ট এক 27 বছরের যুবক। মুখে বিদেশি বিদেশি ছাপ, ঠোঁটগুলো লাল বর্ণের হয়ে আছে শীতের কারণে, সাথে তার পুরুষালী গালগুলোও। অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে বিরক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যায় লম্বা চওড়া পুরুষটি।
নিজের ভিতরের বিরক্তি নিজের ভিতর অনেক কষ্টে হজম করে দাঁতে দাঁত চেপে নিজের ডিউটি পালন করতে ভদ্রমহিলার দিকে এগিয়ে যায়। ভদ্রমহিলা সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বাচ্চাকে স্পর্শ করার আগেই বাচ্চাকে সরিয়ে নেন ভদ্রমহিলা। রাগী চোখে তাকিয়ে হিসিস করতে করতে আঙুল তুলে সাবধান করে দেওয়ার ভঙ্গিতে যুবকটাকে বলেন, দূরে, আমার বাচ্চাকে তুমি স্পর্শ করছো কেন? যুবক বিরক্ত হয়, নাক ফুলিয়ে শ্বাস ফেলে। বাচ্চাকে স্পর্শ করার তাগিদে এক পা আগাতেই মহিলা বলেন, আরে এই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে সরান, আমার বাচ্চার বুকের হাড্ডি ভেঙেছে আর উনি বারবার স্পর্শ করতে চাচ্ছেন। উনি কি আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চান? ডাক্তারকে ডাকুন, ডাক্তার, ডাক্তার, এই ড্রাইভারকে সরান, এখান থেকে সরান। একজন নার্স এগিয়ে আসে সামনে, মহিলার কাছে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বলেন, ম্যাম আপনি ভুল করছেন। মহিলাটি ঝাঁঝালো গলায় বলে, কী ভুল করছি? নার্স মহিলাটি বিনম্র গলায় বলল, স্যার কার্ডিওলজিস্ট, বর্তমানে উনি ছাড়া ডিউটিতে আর কোনো স্যার নেই, সবাই ব্রেক নিচ্ছেন। ভদ্রমহিলা অবাক হন, চোখ গোল গোল করে চেয়ে জিজ্ঞেস করেন, তাহলে উনি কেন অ্যাম্বুলেন্স নিয়ে গেলেন? ড্রাইভার কোথায়? নার্স মিষ্টি হাসে, স্যারের প্রশংসা করার একটা চান্স সে মিস দেয় না। এবারও দিল না। গাল এলিয়ে হেসে বলল, আমাদের সকল অ্যাম্বুলেন্সের ড্রাইভার আজ অনেক দূরে দূরে রোগী পিক করতে চলে গিয়েছে, কিন্তু একজন ছিলেন যিনি দুপুরের খাবার খেতে ক্যান্টিনে ছিলেন। আর আপনার ফোন করে আহাজারি শুনে স্যার মনে করছিলেন ভয়ঙ্কর কোনো কিছু হয়েছে, তাই নিজের লাঞ্চ রেখে আপনাদের পিক আপ করতে চলে গেছেন। ভদ্রমহিলা লজ্জা পেলেন, লজ্জিত ভঙ্গিতে মাথা ঝুঁকিয়ে বললেন, আমি বুঝতে পারিনি আপনি ডাক্তার। জাইন বিরক্তি চেপে গম্ভীর মুখটা হাসি হাসি করার চেষ্টা করে। মেকি হাসি খুব কষ্ট করে ঠোঁটের আগায় ঝুলিয়ে বলে, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। মিসেস, আপনি বাচ্চাকে নিয়ে এদিকে আসুন। 2 তলা বিশিষ্ট সৈয়দ বাড়ির পাশ ঘেঁষে গড়ে উঠেছে আরেকটি ডুপ্লেক্স বাড়ি, যার গেটে বড় বড় অক্ষরে লেখা নাসির মঞ্জিল। সৈয়দ বাড়ির দালান পুরনো হয়ে যাওয়ার দরুন সেখানে পড়েছে শ্যাওলার গাঢ় আস্তরণ। সৈয়দ বাড়ির বাহিরে যতটা রংচটা, নাসির মঞ্জিল যেন তার তুলনায় দ্বিগুণ চাকচিক্যে ঘেরা। সুহেব সাহেব নিজের হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও কলে দেখাচ্ছেন বাড়ির আশপাশ হেলাল সাহেবকে। ক্যামেরা ধীরে ধীরে ঘোরাতেই ক্যামেরার লেন্সে ভেসে উঠল বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছে একটা মেয়ে। হেলাল সাহেবের সামনে টেবিল থেকে দৌড়ে চিকন লেন্সের চশমা তুলে নিলেন। চোখের মধ্যে চশমা এঁটে চোখ ঝাপটে তাকাতেই ভেসে উঠল মেয়েলি লম্বাটে মুখ। মুখ দেখে কিছুটা চেনা চেনা মনে হলো মেয়েটাকে ওনার কাছে, কিন্তু আন্দাজ করতে পারলেন না কে মেয়েটা। তাই সোহেব সাহেবকে জিজ্ঞেস করলেন, ক্যামেরার সামনের দিকে স্থির রেখে সোজা হেঁটে যা। খানিকটা আদেশের সুরে বললেন। ভাইয়ের থেকে পাওয়া আদেশ অক্ষরে অক্ষরে মেনে ধীরে ধীরে এগিয়ে গেলেন সামনের দিকে। হেলাল সাহেব তখন চিনতে পারেননি মেয়েটাকে। চোখ ছোট ছোট করে তাকিয়ে আছেন মোবাইলের দিকে, চেনার চেষ্টা চালাচ্ছেন। অনেকক্ষণ চেনার পর চিনতে পারলেন। তখন জিজ্ঞেস করলেন, মেয়েটা কে? মুখটা কেমন চেনা জানা লাগছে। সোহেব সাহেব উৎসাহ নিয়ে ক্যামেরা তাক করলেন। হাসি হাসি মুখ করে বলে উঠলেন, জি, ছোট ভাইয়ের মেয়ে। কথা শেষ হওয়ার সাথে সাথেই মোবাইলের উপর এসে পড়ল ক্রিকেট বল। সোহেব শক্ত করে মোবাইল ধরে রাখেননি, তাই হাত ফসকে মোবাইল মাটিতে উল্টে পড়ে গেল। নুসরাত বাচ্চাদের দিকে তাকিয়ে আদেশ দিয়ে বলল, যাও বাচ্চা, বল নিয়ে আসো। বাচ্চাগুলো মুখ কোঁচকায়, নাক ফুলিয়ে বলে, তোমার চাচা তুমি যাও, আমরা গেলে আমাদেরকে বকবে। তোমাকে বকবে না। নুসরাত বিরক্তির শ্বাস ফেলল। বাচ্চাগুলোকে তিরস্কার করে বলল, একটাও আমার মতো সাহসী হতে পারলো না, সবগুলো এক একটা বুকার হতো। নুসরাত বাচ্চাগুলিকে তিরস্কার করা শেষে হেলে দুলে এগিয়ে গেল সোহেব সাহেবের দিকে। সোহেব সাহেব তখনও ঝুঁকে ফোন হাতে নিচ্ছেন। নুসরাত 2 হাত উপরে তুলে দূর থেকে বলল, এই তোমার না পায়ে ব্যথা, তাহলে ঝুঁকছো কেন? দাঁড়াও, আমি নুসরাত দ্য গ্রেট গার্ল এখন চলে আসছি তোমাকে সাহায্য করতে। আমি তোমার ফোন তুলে দিচ্ছি। তোমার ফোন মাটি থেকে তুলে দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখব ডায়মন্ড অক্ষরে। টেনশন মাতলো চাচ্চু। নুসরাত নিজের সাথে কথা বলতে বলতে এগিয়ে আসলো। উল্টো হয়ে পড়ে থাকা ফোনটা ঝুঁকে রাস্তার পাশ থেকে তুলে দিতে মৃদু কণ্ঠে গালি দিল মোবাইলকে। বালির মোবাইল, সামান্য বলের আঘাত পড়ে যায়, এসব হেডার মোবাইল ছি দে কেডা। নুসরাত মোবাইল ঘুরিয়ে দেখার প্রয়োজন বোধ করল না। ওপাশে কে?
সে মোবাইলকে নিজ ইচ্ছা মতো 2-4টে গালি দিয়ে বাঁকা হেসে মোবাইল এগিয়ে দিল সোহেব সাহেবের কাছে। তার এই বোকা হাসির মানে হলো সোহেব সাহেব তার এত বড় বড় সুন্দর সুন্দর গালিগুলো শুনতে পায়নি, তাই হেসে মোবাইল সোহেব সাহেবের হাতে ধরিয়ে দিতে কানে ভেসে আসলো গম্ভীর গলায় কারো ধমকের সুরে বলা কথা, কে ওখানে? সোহেব, কেউ? নুসরাতের কপাল কুঁচকে গেল। বেটা মানুষের গলার আওয়াজ শুনে চোখ ঘোরায় চারদিকে, কাউকে খুঁজে না পেয়ে সোহেব সাহেবের দিকে তাকায়, ভ্রু নাচায়, একপাশে ভ্রু করে উপরে তুলে জিজ্ঞেস করে, কে কথা বলছে? নুসরাতের ইশারা বুঝে নেন সোহেব সাহেব। মোবাইলে নুসরাতের হাতে ধরিয়ে দিলেন যাতে সে নিজে দেখে কে কথা বলছে। নুসরাত মোবাইল হাতে নিয়ে ক্যামেরার দিকে কিছুক্ষণ চোখ বুলিয়ে নিয়ে সোহেবের দিকে মুখ তুলে তাকিয়ে বিতৃষ্ণা নিয়ে আওড়ালো, এই বইরা বেটা আবার কে? ঠিক চিনতে পারছি না। হেলাল সাহেব আটকে উঠলেন। তাকে বুড়ো বলে নাসিরের মেয়ে? কত বড় সাহস! যার বাপ তার ভয়ে কাঁপে সেই বাপের মেয়ে তাকে বুইড়া বেটা বলে সম্বোধন করে? তিনি চোখ বড় বড় করে ক্যামেরার মধ্যে তর্জনী আঙুল তুলে শাসিয়ে বললেন, কাকে তুই বুইড়া বেটা বলছিস? চিনিস আমাকে? নুসরাত অবাক হওয়ার ভান করে গালে এক হাতের তালু রেখে অধর বাঁকিয়ে হেসে বলে, ও মা, আপনাকেই তো বললাম বুইড়া বেটা। আর আপনাকে চিনার কি দরকার? আমি তো চিনি, আপনি হলেন এক কর্কশ খ্যাক করতে থাকা বুইড়া বেটা। আপনি এবার আমাকে চিনে নিন। আমি হলাম সৈয়দ নাসির উদ্দিনের ছোটো মেয়ে সৈয়দা নুসরাত নাসির। আপনি আমাকে ভালোবেসে বেটার ছেলে ডাকতে পারেন, আমি মাইন্ড করব না। আর আপনাকে চেনার কোনো শখ, ইচ্ছা, আকাঙ্ক্ষা আমার নেই। আপনার সাথে যদি আমার কোনো দিন দেখা হয় তাহলে আপনাকে আমি চিনিয়ে দিব আমি কে, বুঝেছেন? নুসরাত আবার ক্যানাইন দাঁত বের করে হাসে, হাত উপরে তুলে নাচিয়ে নাচিয়ে মুখ বাঁকিয়ে গা জ্বালানো হাসি দিয়ে বলে, টাটা আঙ্কেল, আজ বিদায় নেই। অন্য একদিন এক জায়গায় বসে বিস্তারিত আলোচনা করব, কেমন? এবং আলোচনার শিরোনাম হবে, আমি কে, আপনি কে, কে কাকে বেশি চিনে, তুই কি আমাকে চিনিস নাকি আমি তোমাকে চিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই আঙ্কেল। তো হ্যালো গাইস, আজকের এই পার্টটা কেমন ছিল তোমরা কমেন্টে বলো। স্পেশালি নুসরাতের ডায়লগগুলো সেই ছিল, আর কি বিচ্ছিরে সব বক আছে। যাই হোক, ভালো থাকো, আল্লাহ হাফেজ। পরবর্তী পার্টের জন্য নেক্সট পার্ট লিখে কমেন্ট করো।